চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মেহের আফরোজ শাওন। জনপ্রিয় অভিনেত্রী ও লেখক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওন দুর্ঘটনায় মারা গেছেন হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী শাওন, যা জানা গেল। জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন গতকাল রাত ৩টা ৩০ সময় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশের আনন্দবাজার, বাংলাদেশের ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং ভারতের আনন্দবাজার পত্রিকা CNN, আল জাজিরার বরাত দিয়ে জানা যায় যে তিনি ঢাকার একটি আবাসিক হোটেলে তার ফ্রেন্ড বন্ধু, এক্স বন্ধু নিয়ে মদ পান করারত অবস্থায় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে তাকে সাথে সাথে ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিকেলে রাজধানীর মিরপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আফরোজ শাওন আপার কেরা উঠেছে, কেরা বুঝেন? যৌবনে 60 বছরের এক ব্যাটারে জমি জায়গার লোভে বিয়ে করলে কেরা তো থাকবেই। আজকে শাওন 2টা দিন ধরে তার সাহস হয় কীভাবে যে জুলাই নিয়ে এই ধরনের কথাবার্তা বলা। জুলাই কিছু না, 5ই আগস্টের আগ দিন পর্যন্ত খোয়াব দেখতে পারতেন, স্বপ্নে দেখতেন যে আপনি এই মন্ত্রী হবেন। সুপ্রিয় দর্শক, মেহের আফরোজ শাওন তিনি এইমাত্র মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেকেই বলতেছে যে দুর্ঘটনার কারণে মারা গেছেন, আবার অনেকেই বলতেছে যে জুলাইকে নিয়ে বাজে মন্তব্য করার কারণে তাকে গণপিটুনি দিয়ে তাকে হত্যা করা হয়েছে। তো সুপ্রিয় দর্শক, এরকম কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের মাঝে তুলে ধরেছেন যে আসলেই মেহের আফরোজ শাওন মারা গেছেন কিভাবে। অনেকেই বলতেছেন যে এখনো মারা যাননি, আবার অনেকেই বলতেছে যে গতকাল রাত 3টার দিকে মারা গেছেন। তো সুপ্রিয় দর্শক, চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে আসি যে মেহের আফরোজ শাওন জুলাই নিয়ে কি বলেছেন এবং তিনি কোন কারণে মারা গেছেন। চলুন আজকের এই ভিডিওতে দেখে আসি। শেষ পর্যন্তই আজকের এই ভিডিওটি দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন গতকাল রাত 3টা 30 সময় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশের আনন্দবাজার, বাংলাদেশের ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং ভারতের আনন্দবাজার পত্রিকা CNN, আল জাজিরার বরাত দিয়ে জানা যায় যে তিনি ঢাকার একটি আবাসিক হোটেলে তার ফ্রেন্ড বন্ধু, এক্স বন্ধু নিয়ে মদ পান করারত অবস্থায় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে তাকে সাথে সাথে ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন এবং বলেন যে অতিরিক্ত মদপান এবং যৌন মিলামেশা করার কারণে মস্তিষ্কে রক্তকরণের কারণে তার অকাল মৃত্যু হয়। তার এই অকাল মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। এদিকে বাংলাদেশের উলামায়ে সমাজ, বুদ্ধিজীবী সহ জুলাই যোদ্ধা, সুশীল সমাজ, NCP, BNP, জামাত আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে এবং রাস্তায় আনন্দ মিছিল এবং শোভাযাত্রা করে এবং একে অন্যকে তারা মিষ্টি বিতরণ করে। এদিকে তার জানাজার নামাজ, প্রথম জানাজার নামাজ হবে FDC-তে, দ্বিতীয় জানাজার নামাজ হবে বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটে, তৃতীয় জানাজার নামাজ গাজীপুর নুহাস পল্লীতে দেওয়ার পরে তাকে সেখানে দাফন কাফন করা হবে। এদিকে বাংলাদেশের উলামায়ে কেরাম, বায়তুল মোকাররমের ইমাম খতিব সাহেব আব্দুল মালেক, চরমুনাইর পীর সাহেব, হেফাজতের আমির সাহেব এবং খেলাফত মজলিসের আমির হজরত আল্লামা শেখুল হাদিস মুমিনুল হক সাহেব এক যৌথ বিবৃতিতে বলেন, এই নাস্তিক মুরতাদ বেশ্যারানী পতিতারানী শাওনের জানাজার নামাজ বাংলার জমিনে হতে দেওয়া হবে না এবং যে এই জানাজার নামাজ পড়াবে তা সেই হুজুরকে, সেই আলেমকে মুরতাদ এবং নাস্তিক উপাধি দিয়ে তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে। এদিকে NCP এবং জুলাই যোদ্ধারা বলে যে তার লাশ বাংলাদেশে রাখা হবে না। পার্শ্ববর্তী রাষ্ট্রের সরকারকে আমি আহ্বান জানাই, শাওনের লাশ যেন নিয়ে যেন শ্মশানে জ্বালিয়ে দেওয়া হয়, কারণ সে ছিল আওয়ামী লীগের দূষর, ভারতের দালাল এবং পাকিস্তানের এজেন্ট। সেই শাওনের তারা বাংলাদেশে না রাখার জন্য বাংলাদেশ সরকারকেও তারা উদারত আহ্বান জানান। আজকে শাওন 2টা দিন ধরে তার সাহস হয় কীভাবে যে জুলাই নিয়ে এই ধরনের কথাবার্তা বলা। জুলাই কিছু না, 5ই আগস্টের আগ দিন পর্যন্ত খোয়াব দেখতে পারতেন, স্বপ্নে দেখতেন যে আপনি এই মন্ত্রী হবেন। একদিন আগে ওই দিন তো 12টা 1টার দিকে তো হলো, তার 1 ঘন্টা আগেও চিন্তা করছেন যে এখানে এই গেল কয়েকটা মাসে বহু মানুষ জেলখানায় ফাঁসিও হয়ে যাইতে গেল 2 বছরে। আপনারা এখন মন্ত্রী হয়ে গিয়েছেন, MP হয়ে গিয়েছেন, এলাকার বিশাল নেতা,
গায়ে লাগে না, না জুলাইরে কিছু মনে হয় না। আমি সারাদিন হাসনাতরে নিয়ে বলতে পারি, সারাদিন সার্জিসের সমালোচনা করতে পারি, নাহিদের সমালোচনা করতে পারি, আসিফের একটা পয়েন্টে গিয়া তাদের কাছে আমি ঋণী। কারণ তাদের কারণে এতটুকু কৃতজ্ঞতা বোধ নিজের ভেতরে আছে যে তাদের কারণে আজকে আমি ইলিয়াস হুসাইন, আজকে বাংলাদেশে আমার বাংলা এডিশন চলে, আজকে আমি চাইলে বাংলাদেশে যাইতে পারবো, আজকে বাংলাদেশের শেখ হাসিনা নাই, আমার মামলা নাই, আমার ভয় নাই, আমেরিকা থেকে আমার বাংলাদেশে পাঠায় দিলেও সমস্যা নাই, একমাত্র এই জুলাইয়ের কারণে। সো এটা আমার এই যে পরিবারের উপরে মামলা হামলা, তারপরে পুলিশের কাছে যায় হাজিরা দেওয়া, কোর্টে হাজিরা দেওয়া, ডিজিএফআই একবার আসা, একবার এনএসআই আসা, একবার ডিবি আসা, সিআইডি আসা, একটার পর একটা পরিবারের মানুষকে করতো, সেটা তো নাই। আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ডলার পাই নাই, কিন্তু হাজার হাজার শুকরিয়া যে আল্লাহ অন্তত শান্তিতে রেখেছে, কোনো সমস্যা নাই, কোনো ভয় নেই। এটার জন্য অন্তত আপনাদেরও শুকরিয়া করা উচিত। অথচ আপনারা দেখেন কত নিমুখ হারাম হইতে পারেন। আপনারা এখন আওয়ামী লীগের লোকজনরে যা মনে চায় তাই বলতে দিচ্ছেন, সেই স্বাধীনতা দিয়া তারপরে যা মনে চায় তাই বলতে দেন। আর যাদের কারণে আজকে এই যাদের রক্তের উপরে দাঁড়ায় আপনারা আজকে ক্ষমতায়, সে আলেম সমাজ, এই যাত্রাবাড়িতে কারা মারা গিয়েছে, সব মাদ্রাসার ছেলেপেলে মারা গিয়েছে, সেই আলেমরা আজকে পর্যন্ত জেলখানায়। আপনাদের বিএনপির জামাতের লোকজন সব একই মামলায় জামিন নিয়ে আপনারা বেঁচে যান, অথচ আরেকজন আলেম সেই মামলায় ফাঁসির আসামি। তাহলে শেখ হাসিনার সময়ের ঘটনাগুলো যদি সত্যি হতো তাহলে তো আপনারাও আসামি। আপনি হাসিনার বিচার মেনে নেন, কিন্তু আপনি আপনারটা মানেন না। আপনি বিডিআরের লোকগুলোর এখন পর্যন্ত ছাড়েন নাই। একটু যায় দেখেন, তারেক রহমান আপনারে বলি, আপনি যদি মনে করেন যে মিনিমাম মনুষ্যত্ববোধ আছে, একদিন জেলখানায় যান, আপনার তো এখন সেই সুযোগ আছে, যান, যায় ঘুরে আইসেন, যায় দেখেন 70 বছর 75 বছর 65 বছর 60 বছর এই মানুষগুলোর দেখলে এখন মনে হয় যেন 100 বছরের উপরে বয়স, চুল দাড়ি সব পাকা, খুব ভয়ঙ্কর অবস্থা। যায়েন একটু খোঁজ নিয়েন, একটু দেখে আসেন জেলখানায় কী অবস্থায় আছে তারা। সে মানুষগুলো চিকিৎসা পায় না, পরিবার শেষ হয়ে গিয়েছে, বউ বাচ্চা কোথায় আছে খবর জানে না, নিজেদের মামলার জন্য টাকা পয়সা একটা কিছু খাইতে পারে সেইটাও দেয় না। এই কুরবানির ঈদে দুইটা গরু পাঠিয়েছিলাম, যে কোনো একজন মানে আমাকে দান করেছিল, মানে দান করে বলতে আমাকে দান করার সুযোগ দিয়েছিল। সে অনেকগুলো গরু দিয়েছিল, তার মধ্যে 2টা গরু আমাকে দিয়েছিল, বলেছিল কই দিবেন, জেলখানায় দিয়েছি। এই কাশিমপুর কারাগার 2-তে মাংস রান্না করে নিয়ে গিয়েছিল সেখানে, সেই মাংস এই বিডিআরের লোকগুলোরে খাইতে দেয় নাই। ওইখানকার এক বদমাইশ, ওই বদমাইশ ট্রান্সফার হয়েছে পরে যদিও, কিন্তু ওই বদমাইশ খাইতে দেয় নাই। তো এইভাবে নির্যাতন করা হচ্ছে, আলেমরা এখন পর্যন্ত জেলখানায়, তাদের ব্যাপারে কিছু হয় না। অথচ আওয়ামী লীগের প্রতি আপনারা উদারতা দেখান, যে যা মনে চায় তাই বলতে পারে, জুলাইরে নিয়ে উল্টাপাল্লা কথা বলতে পারে, আবার ফের জঙ্গিবাদের উত্থান হচ্ছে এগুলো বলতে পারে, কলেমার পতাকা নিয়ে নাকি কি বিশাল আকারের দেশ নাকি আইএস মাইএস হয়ে যাচ্ছে, এগুলো বলা হচ্ছে। সুপ্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।